আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সারা দেশে কার্যক্রম ব্যাহত, রফতানিতে নেতিবাচক প্রভাব। বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে কুড়িগ্রামে, বন্যার পূর্বাভাস জেলা পানি উন্নয়ন বোর্ডের। সুনামগঞ্জে প্রশাসনের জব্দ করা কোটি টাকার বালু প্রকাশ্যে লুট করছে প্রভাবশালী চক্র, অবৈধ উত্তোলন ও লুটপাট ঠেকাতে কার্যকর উদ্যোগের দাবি এলাকাবাসী। এবং নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের জমি অধিগ্রহণ করা হলেও 2 বছরে ক্ষতিপূরণের টাকা পাননি ক্ষতিগ্রস্তরা, জটিলতায় থমকে আছে সড়ক নির্মাণ কাজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সকাল থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির কারণে দেশ জুড়ে এনবিআর এর সব সেবা বন্ধ আছে। এতে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে থেমে গেছে আমদানি রপ্তানিতে সব ধরনের শুল্কায়ন কার্যক্রম। এতে ব্যাপক ভোগান্তিতে ব্যবসায়ীরা। এদিকে বেনাপোল কাস্টমস হাউসে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর চললেও বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ লোড আনলোড কার্যক্রম ও যাত্রী পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেন বন্দরের পরিচালক শামীম হোসেন। কন্টিনিউ করলে অবভিয়াসলি মানে বাংলাদেশ পোর্টের যদি অসুবিধা হয়, চিটাগং পোর্ট পার্টিকুলারলি, চিটাগং পোর্টের অসুবিধা হওয়া মানে বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের ধাক্কা লাগা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একদিনের সফরে খুলনায় এসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। একই সাথে জানান, চীনা কোম্পানির মাধ্যমে মোংলা বন্দরকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের শিকার খুলনাঞ্চলের মানুষের পুনর্বাসন ও সুপেয় পানির ব্যবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রেস সচিব জানান, এই মুহূর্তে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন আমরা করতে পারবো। বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের জেলা কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সব শেষ 24 ঘন্টায় দুধকুমার, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, ধরলা ও তিস্তা নদের পানি কয়েক গুণ বেড়েছে। ডুবে গেছে নদীর তীরবর্তী গ্রামগুলো। বহু স্থাপনা নদীতে বিলীন হওয়ার শঙ্কায়। এরই মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। এতে আতঙ্কিত অনেক গ্রামবাসী সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে মাঠের ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। মাঠ ও গোচারণ ভূমিতে পানি ওঠায় গোখাদ্য সংকট সহ মৎস্য খামারিরাও রয়েছেন চরম শঙ্কায়। পানি তো বাড়তেছে, পানি কি কমে? পানি দেন না, আরো তো পানি হবে, এলে মানে কিছুই নয়। নদী পানি বলতেছে, ঠিকাদারের ঘর কাজ করতেছে না, বাড়ি তো ঘর বাড়ি ভাঙে যাচ্ছে। প্রশাসনের জব্দ করা কোটি টাকার বালু প্রকাশ্যে লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, সরকারি এই সম্পত্তি লুটের নেতৃত্বে রয়েছেন প্রভাবশালী এক রাজনৈতিক নেতা। তবে অভিযুক্তদের দাবি, অবৈধ কাজে বাধা দেয়ায় তাদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সুনামগঞ্জ থেকে পঙ্কজ দের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। পাহাড়ি নদী দামালিয়া ভরাট হয়ে পরিণত হয়েছে
বালুর খনিতে। শুষ্ক মৌসুমে তলদেশ শুকিয়ে যাওয়ায় নদী তীরবর্তী জলিলপুর সহ আশপাশের গ্রামের বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তোলন করে বড় বড় স্তূপ করে রেখেছে। 2 মাস আগে উপজেলা প্রশাসন উত্তোলন করা এসব বালু জব্দ করে। সরকারি হিসেবে জব্দকৃত বালুর পরিমাণ 1,80,000 ঘনফুট, যার বাজার মূল্য 1.5 কোটি টাকারও বেশি। অনেকটা কৌশলী নদীর তীর থেকে দিনে রাতে জব্দকৃত বালু সরাচ্ছে সিন্ডিকেট চক্র। জলিলপুর গ্রামের প্রত্যেকটা বাড়ির পিছনে আপনার অবৈধ বালুর ট্যাগ দেওয়া আছে। এই বালুগুলি নদীর পার কাটা বালুগুলি তারা তুলে রাখছে। পানির স্রোতে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, জমে জমে অনেক তলা যেতেছে আর কি পানি নিচে। আমরা এটা বাধা দেওয়ার থেকে অনেক মানুষের গায়ে লাগছে, অনেকরা এটা থেকে অবৈধভাবে বালু বেচে টাকা পয়সা খাইতেছে। স্থানীয়রা বলছেন, বালু সরিয়ে নেওয়া নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতা রাজু আহমেদ। রাজু বিএনপির আহ্বায়ক, রাজু নিজেও হুমকি দামকা দিতেছে। নৌকা কেন আমরা আটকাইলাম এবং নৌকা আমরা আবার টাকা লইয়া ছাইড়া দিছি, এই নৌকাটা রাজুর দায়িত্বে চলে আমরা জানি না। আমরা জানলে রাজুর দায়িত্বে চলে আমরা জানলে যাইতাম না আসলে, কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার সাথে রাজু জড়িত। অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক দোষলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকদের। তবে তাদের সঙ্গে বিএনপির সুবিধাভোগী একটি চক্র জড়িত রয়েছে বলেও দাবি তার। ওরা আমাদের যে সুবিধাভোগী কিছু লোক আছে দলীয়, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় এই কাজগুলা করতেছে। আর ধরা পড়লেই আমরা আহ্বায়কের লোক, বিএনপির লোক এতটুকু আর কি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আইনশৃঙ্খলাকারী বাহিনীকে বিষয়ে খোঁজ নেওয়ার জন্য কারা নিয়েছে সেটি শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের শাসন চালু না হচ্ছে ততদিন জামাতের কোনো বিশ্রামের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে সাভারে ঢাকা জেলা জামাতে ইসলামের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিনা বিচারে জামাত নেতা কর্মীদের নিধন করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। ঢাকা জেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। যেহেতু আমরা আল্লাহর আইন চালু করার উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি, অতএব এই দেশে যতদিন পর্যন্ত কোরআনী শাসন চালু না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্রামের কোনো সুযোগ নাই আমাদের। এবার কোরবানি ঈদের আগে ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় ট্যানারি কারখানার বেশিরভাগ মালিকরা কাঁচা চামড়া কিনতে পারেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফিনিশ লেদার গুড অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম.এ. রশিদ ভুইয়া। সকালে সাভারের হেমায়েতপুরে বাংলাদেশ বেসিক শিল্প নগরীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিবেশ বান্ধব না হওয়ায় অনেক বিদেশি বায়ার কাঁচা চামড়া ট্যানারি থেকে কিনছেন না এবং এর কারণে লোকসানের মুখে ট্যানারি মালিকরা। এছাড়া চীন ছাড়া অন্য দেশেও চামড়া বিক্রির বাজার সম্প্রসারণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা। নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ করা হলেও 2 বছরে ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা। এই জটিলতায় থমকে আছে সড়ক নির্মাণ কাজ। সড়ক বিভাগ বলছে, ক্ষতিপূরণের 62 কোটি টাকা জেলা প্রশাসনের কাছে অনেক আগেই হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক জানায়, যাচাই বাছাইয়ের কাজ চলছে, দ্রুতই চেক হস্তান্তর করা হবে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। 2 বছর আগে শুরু হয় নওগাঁ বদলগাছি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ। 13 কিলোমিটার এই সড়কের জমি অধিগ্রহণ শেষে বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। তবে ঠ্যাংভাঙা মোড় থেকে কীর্তনপুর বাজার পর্যন্ত 5 কিলোমিটার সড়কের কিছু জায়গায় জমি থেকে স্থাপনা সরানো বাবদ 10% টাকা কেটে নেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে কিছু কিছু জায়গার কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এদিকে 2 বছর পার হলেও জমি অধিগ্রহণের টাকা এখনো বুঝে পাননি বলে জানান ক্ষতিগ্রস্তরা। এই রাস্তা অ্যাকোয়ার হওয়ার পর
আমরা তো জমি ওনা সরকার যেহেতু জমি নিবে আমরা জমি দিয়েও দেয়। গভর্নমেন্ট আমাদের বিল্ডিং নিয়ে নিছে, এটা নিয়ে নিব, ওনারা টেন্ডার দিবে, কিভাবে দিবে ওনাদের বিষয় সেটা। কিন্তু এই জটিলতার কারণে আমরা 1 বছর থেকে ডিসি অফিসে করতেছি। আমাদের কাগজপত্র সমস্ত জমা নিচ্ছে, নেওয়ার পর এই জমিগুলো আমাদের টাকাও দিচ্ছে না এবং আমাদের দীর্ঘদিন যাবত ঘুরাচ্ছে ডিসি অফিস থেকে। ক্ষতিপূরণের ৬২ কোটি টাকা জেলা প্রশাসকের কাছে 5 মাস আগেই হস্তান্তর করা হয়েছে বলে জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। মহোদয়ের অ্যাকাউন্টে আমরা এই টাকা আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় এটা স্থানান্তর করেছেন নিয়ম মাফিক। যারা যে ক্ষতিগ্রস্ত যারা অংশীদারিত্ব রয়েছে, যাদের ভূমি অধিগ্রহণের আওতায় করেছেন, তারা এই টাকা চেকের মাধ্যমে ডিসি মহোদয়ের কাছ থেকে এটা ছাড় পাবেন। যাচাই বাছাই শেষে দ্রুতই চেক হস্তান্তর করার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন 10% টাকা কেটে রাখার বিষয়ে জটিলতা তৈরি হয়েছে, দ্রুতই এর সমাধানের আশ্বাস দেন তিনি। ওই মন্ত্রণালয় আমাদেরকে স্পষ্ট না করে দিয়েছে এই কারণে যে এটি আমাদের যে অধিগ্রহণের নীতিমালা তার সাথে সাংঘর্ষিক হবে। তারা বলেছে তারা আন্তঃমন্ত্রণালয় সভা করে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। দ্রুত ক্ষতিগ্রস্তদের টাকা বুঝিয়ে দিয়ে সড়ক প্রশস্তকরণের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বরিশালে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। সকালে নগরীর অশ্বিনী কুমার হলে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আওয়াল মিন্টু বলেন, কোন দাগী অপরাধী, দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দোসররা যাতে সদস্য না হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার পারিলা এলাকায় ভ্যান চালক রাজু আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল হোতা খাদেমুল ইসলাম সহ 3 জনকে গ্রেফতার এবং উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ভ্যান, হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা কাপড় ও মোবাইল ফোন। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানায়, 23 জুন সকালে আম বাগান থেকে রাজুর গলাকাটা মরদেহ উদ্ধারের পর তার মা মামলা করে। পরে তদন্তে জানা যায় বন্ধু খাদেমুল পরিকল্পিতভাবে রাজুকে মাদক খাইয়ে অচেতন করে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। পরদিন ভ্যানটি 20,000 টাকায় বিক্রি করা হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এক পরিবারের 6 সদস্যকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সকালে অচেতনদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীরা হলেন মেজবা উদ্দিন সৈকত, আব্দুল আজিজ হাওলাদার, জানমুন নাহার নূপুর, পারভিন আক্তার, মুনিয়া ও মাসুরা। এদের মধ্যে আব্দুল আজিজ হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক জানান তাদের ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং সুস্থ হতে কয়েকদিন সময় লাগতে পারে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারটির সদস্য মেজবা উদ্দিন। আল জাজিরায় আম চাষ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বাংলাদেশিদের বিনা মূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আল জাজিরার রাষ্ট্রদূত ডক্টর আব্দুল ওয়াহাব সাইদানি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ থেকে আম ও আমজাত পণ্য আমদানি এবং সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টেকনোলজির কেন্দ্র গড়ে তুলতে চায় তারা। চাঁপাইনবাবগঞ্জে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ আল জাজিরা বিজনেস ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এই সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ডক্টর ইয়াসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি আক্তারুল ইসলাম রিমন উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।